হেই হ্যালো ভাই বোন বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে ওদের মুখ থেকে শুনছিলাম ওদের পরিচয়, প্রসেসিং কিভাবে কি হয়েছিল, এই বিষয়গুলা শুনছি। বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত কিভাবে আসছে এই বিষয়গুলো আমরা অলরেডি ওদের মুখ থেকে শুনছি। আমরা অলরেডি রাশিয়ায় চলে আসছি। এবারে ওদের কাছ থেকে শুনবো যে রাশিয়ায় আসার পরে, একদম রাশিয়ার মাটিতে পা দেওয়ার পর থেকে ওদের লাইফে কি কি ঘটছে, সেটা ইউনিভার্সিটি লাইফ, তারপরে জব লাইফ, ঠিক আছে, মেন্টাল কন্ডিশন কেমন ছিল, প্রত্যেকটা বিষয় ওদের কাছ থেকে শুনবো। তোমার আস্তে আস্তে একটা জিনিস তুমি শেয়ার করলা যে রাশিয়া তোমার কাছে ভুতুরি মনে হয়েছে আসার পরে, যে কই চলে আসছি। তুমি নাকি আসার পরে কোনো সবুজ গাছপালা কোনো কিচ্ছু খুঁজে পাও নাই। এখানে আসার পরে আমি আসার পরে দেখি যে সব দিকে বরফ, শুধু সাদা আর সাদা। না আছে কোনো সবুজ ঘাস, না আছে গাছে একটা পাতাও নাই। হ্যাঁ, মানে আমরা যে আগে আহর দেখতাম, এখন যে ভলগা দেখতেছি, এই ভলগাও এই বরফে ঢাকা। এই যে এখন যেরকম পানি, যেরকম মানে থই থই পানি, এরকম পানিও ছিল না। পানিগুলো জমে বরফ হয়ে গেছিল। এত পরিমাণ বরফ পড়ছিল যে আমরা এটার উপর দিয়ে কিছুদিন আগে দৌড়াদৌড়ি করছি, হাঁটাহাঁটি করছি, দুষ্টামি করছি অনেক। তো বলো কোথায় আসলাম, চারদিকে শুধু মানে ভৌতিক পরিবেশ সবকিছু মনে হয়। গাছের পাতা নাই, কিছু নাই, এটা কি কোনো এলো? পরে আস্তে আস্তে যখন সামার আসলো, তখন তো গাছ সবুজ। যে ছেলেটার কাছে রাশিয়া ভৌতিক মনে হয়েছিল, ডিপ্রেশনে ভুগতেছিল, সেই ছেলে কিন্তু এখন হোস্টেলে থাকে না, ঠিক আছে। সেই ছেলে এখন অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, ঠিক আছে। অ্যাপার্টমেন্ট নেওয়ার গল্প আমরা শুনতেছি কাউসারের থেকে শুনি। কাউসার ইমিগ্রেশন পার হওয়ার পরে হোস্টেল পর্যন্ত কিভাবে আসছে। আমার ক্ষেত্রেও সেম কিছুটা শামীমের মতোই। আমিও প্রথম আমার একটা সমস্যা হয়েছিল, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, পাওয়ার ব্যাংকও ছিল না। তো তখন আমি ভাইয়ের সাথে আগে আমার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আমি বের হই এবং ভাইয়ের সাথে কমিউনিকেশন করি। যেহেতু এয়ারপোর্টে সবসময় ফ্রি ওয়াইফাই থাকে, তো ওইটা আমি কানেকশন নিয়ে সুন্দর মতো ভাইয়াকে মেসেজ দিই। তো ভাইয়া আবার আমি ওখানে সিম কার্ডও কিনি, নিজে থেকে সিম কার্ড কিনি। এবং ওখানে একটা ভালো লোক ছিল যিনি আমাকে বলছে, তুমি যেহেতু পড়ালেখার জন্য আসছো, তোমার গুছুসলুগি লাগবে, এগুলো লাগবে, তুমি চাইলে এখন করে নিতে পারো। তো সিম কেনার সাথে সাথে আমি আবার ওইটাও করে ফেলি। তো আমার এক ধাপে আর কি সব কমপ্লিট হয়ে যায় আর কি। তারপর ভাইয়ের সাথে কমিউনিকেশন করি, ভাইয়া আমাকে একটা ট্যাক্সি বুক করে দেয়। তো ট্যাক্সি আমাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসছিল। এবং এখানে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, সে ওয়েট করছিল, তার নাম মৃদুল, আমার আগে আসছিল। আর সেখানে সে আমাকে রিসিভ করছিল। তো হোস্টেল পর্যন্ত তো চলে আসলা। আসার পরে তোমাদের মেডিকেল দিয়ে সবকিছু সম্পূর্ণ হওয়ার পরে দেখো, অনেকেই ভাবে যে আসার পরে 2 দিনে জব পেয়ে যাবে। তোমাদের আমি বাংলাদেশ থেকেও বলছি যে আসবা, আসার পরে মোটামুটি 3 মাসের মধ্যে আমার কোনো ডিস্টার্ব করবা না, তাই না? জি জি, যা যা ডকুমেন্ট আছে এগুলা কমপ্লিট করবা এবং হ্যাঁ, ক্লাস করতে থাকবা, ভাষা শিখতে থাকবা। শামীম যে একটা কথা বলে যে এইখানে আসার পরে শিশুর মতো মনে হয়েছে, মানে পা থাকতে হাঁটতে পারি না, মুখ থাকতে বলতে পারি না, না পারি ভাষা, না জানি শহরের অলিগলি। তো ওরা আমার কথা মতোই 3 মাস কাজ করে। তারপরে আমি একে একে সবাইকে ফুড ডেলিভারি অ্যাকাউন্ট খুলে দিই। এবারে ওদের কাছে যাব ফুড ডেলিভারির যে অভিজ্ঞতা প্রথম দিনে, আমি চাবো যে এটা একটু শেয়ার করুক, ঠিক আছে। প্রথম দিনের অভিজ্ঞতাটা একটু শেয়ার করো। প্রথম দিনের অভিজ্ঞতাটা এমন ছিল আর কি, অভিজ্ঞতা বলতে বাজে অভিজ্ঞতা ছিল। সবার ক্ষেত্রে বাজেই হয়। তো প্রথম অভিজ্ঞতা, তো যেখানে রিসিভ করতে গেছে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রায় পিছনের দিকে 1 কিলোমিটার দূরে একটা ম্যাগনেট শপ আছে। তো সেখানে আমাকে ডেলিভারি পিক আপ করতে বলছে। তো ওখানে গেছি, তো আমাকে একটু বেশি ওয়েটেরই জিনিস দিতে, যেটা উঠানো অনেকটা ওভারলোড ছিল। ওটা আমি ক্যান্সেল করে নিয়ে, স্বামীর সাথে ছিল। তো স্বামী আবার আমাকে হেল্প করে, মানে শিখাচ্ছিল, যার কারণে ওর সাথে আমি দুজনে মিলাই নিছি। তো ডেলিভারিটা নিলাম। এটা বেশি দূরে পড়ে না, আমাদের স্টেটের মাঝখানে সেন্টারে একটা পড়ছে জায়গায়। তো ওখানে গেছি, এখানে তেমন একটা কথা বলতে হয় না তাদের, তারা নিজেরাই নিচে নেমে আসে এবং আমরা একটা কোড বলি এবং অবশ্যই কিছু জিনিস বলতে হয়, ট্রান্সলেট এগুলো করে তাদের সাথে কথোপকথন করতে হয়। ট্যাক্সির বিষয়টা বলো। না, ট্যাক্সির বিষয় বলা হবে না, থাক ওইটা না বলি। তো পরে ওখানে আমরা ডেলিভারিটা কমপ্লিট করি।
এবং হচ্ছে হ্যাঁ ওটাতে আমাদের মনে হয় 200 রুবেল দিছিল, ফার্স্ট ডেলিভারি আমাকে 200 রুবেল দিছিল। আচ্ছা, ফুড ডেলিভারিটা যে করছো, ফুড ডেলিভারি তোমার বেনিফিটটা কি হয়েছে? এটার মূলত সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমি এই শহরটা ভালো মতো চিনতে পারছি। এখন বর্তমানে আমি যখন আসছি তখন আমি এই শহরের সেন্টার থেকে নিয়ে আমার ইউনিভার্সিটি পর্যন্ত এইটুকু চিনতাম, আর ওইটা যখন কাজটা শুরু করছি ডেলিভারির, তো এখন বর্তমানে আমি আমার স্টেটের প্রায় পুরো এরিয়া কভার করতে পারি। আমি চিনি কোথায় কি আছে, কোন কোন দিক দিয়ে কিভাবে যেতে হবে, কোন বাস কোন দিকে যাচ্ছে, এটা আমার এখন চিনা হয়ে গেছে। ইভেন তো শামিমও এটা জানে। আমাদের এখন আমাদের দুজনকে বিশেষ করে বলতে হয় না কোথায় কোন বাস দিয়ে যেতে হবে, আমরা নিজেরা জানি কোথায় কিভাবে যেতে হবে। কোন বাস যায়। এখন বর্তমানে কি জব করতেছো? এখন বর্তমানে আমি একটা ফ্যাক্টরিতে কাজ করতেছি, আর হচ্ছে এটাতে আওয়ারলি পেমেন্ট করে। আর আওয়ারলি কেমন পেমেন্ট করে? আওয়ারলি 315, নরমালি 280 270 থেকে শুরু হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে 310 করে ধরছে প্রথমে, এবং হচ্ছে আমরা এটা দিয়ে করতেছি। আর এটা হচ্ছে লিমিট নাই কয় ঘন্টা পর্যন্ত, যতক্ষণ ফ্যাক্টরিতে কাজ আছে আপনি চাইলে ততক্ষণ করতে পারবেন, এবং আপনি চাইলে যদি করতে নাও মন চায় আপনি চলে আসতে পারবেন একটা নির্দিষ্ট সময়, 11 ঘন্টা বা 12 ঘন্টা কমপ্লিট হলে চলে আসতে পারবেন, আর মাঝখানে ব্রেক দেয়। মিনিমাম কেমন আসে যদি 10 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করো? 10 ঘন্টা আমি যদি বলি, আমরা রেগুলার যদি কাজ করি বা আমরা যদি যখন ক্লাস থাকে না তখন কাজ করি, তখন হচ্ছে আমাদের 11 ঘন্টা করি। তো 11 ঘন্টা করলে আমাদের এখানে 3500 রুবেলের মতো আসে। আর যদি আমরা এর থেকে এক্সট্রা করি, যেমন শামিমের এখন বর্তমানে অ্যাপার্টমেন্টে থাকে, ও যদি এক্সট্রা করে তো এই ক্ষেত্রে ও আরো লিমিটলেস, এটা বলা যায়। হোস্টেলের কি কোনো ধরাবাধ্যকতা আছে? হ্যাঁ, এটা হচ্ছে এমন যে আমাদের হোস্টেলটা 12টা করে বন্ধ হয়ে যায়, তো আমাদের এর আগে হোস্টেলে ইন করতে হয়, এবং হচ্ছে আমাদের খাবারও রান্না করার বিষয় আছে, একটু ফ্রেশনেস এর ব্যাপার আছে, তারপর আবার কালকে ক্লাসে যাবেন সেটারও একটা ব্যাপার আছে, তো আপনার বডিকে একটু রেস্ট তো দিতেই হবে। সেক্ষেত্রে আর কি আমরা একটু আগে ফিরে আসি। শামিমের প্রথম দিনের ফুড ডেলিভারির অভিজ্ঞতা কি ছিল? প্রথম দিন তো আমি তো, আমার যে দুইটা ফ্রেন্ড ছিল, মৃদুল আর হচ্ছে কাউসার, তো ওরা ওদের সাথে আমি তো কাউসারের সাথে প্রথম দিন ওর যেদিন ডেলিভারি করতে যাই ওদিন আমি নিয়ে গেছিলাম। তো কিন্তু আমি আমার আরেকটা ফ্রেন্ড ছিল মৃদুল, ও ও আমাকে একদিন নিয়ে গেল যে ভাই আসেন, কিভাবে ডেলিভারি করতে হয় আপনাকে দেখাই দিই। তো যাওয়ার পরে গেলাম, আমি কোনোদিন এর আগে কিভাবে ডেলিভারি করতে হয় কিভাবে পিকআপ কিছুই জানি না। হ্যাঁ, তো ওর সাথে গেলাম। যাওয়ার পরে একটা আমাদের ইউনিভার্সিটির লগে একটা পেরিক্রেস্ট নামে একটা শপ আছে, তো ওখান থেকে একটা ডেলিভারি নিলাম। নেওয়ার পরে 1-1.5 কিলো, মানে আমার মানে বলগারি ওই পাশে একটা নদী পারে, মানে আপনার 1-1.5 কিলো 1 কিলোর মতো। তো যাওয়ার পরে ওখানে 360 রুবেলের মতো দিল। তারপরে আমরা ওখানে পৌঁছানোর পরে ওনাকে ফোন করলাম, উনি বলতেছে যে আপনারা দরজার সামনে রাইখা একটা ছবি উঠাইয়া চলে যান। তো আমরা ওখানে রাইখা ছবি উঠাইয়া চলে আসলাম। তো আমার ওই বন্ধুটা আর অফলাইনে যায় নাই, তো না যাওয়ার কারণে ওই এখানে আমাদের যে ইউনিভার্সিটি থেকে আমরা 1 কিলো দূরে গেছি, ওই 1 কিলো দূরে যার একটা শপ ছিল ওইখান থেকে একটা ডেলিভারি আমাদের এলাকার ভিতরে দিতে, আরো মানে একদম বাইরে, মানে একদম গ্রামের ভিতরে পালাইছিল। তো ওইখানে ওটা ছিল ওভারলোডেড। প্রথম যেটা নিছিলাম ওটা ছিল 7-8 কেজির মতো ছিল, কিন্তু ওইখান থেকে যেটা যে ডেলিভারিটা দিছে আমাদের ওটা ছিল 15-16 কেজির মতো, একটা আরো বেশি, অনেক বেশি হয়। যদি আমি কাজ করছি তো অনেক সময় 5 বোতল পানি থাকে, এক একটা 5 লিটারের, আরো বাজার সদাই থাকে, অনেক ওজন চলে আসে, অনেক সময় আবার শুধুমাত্র একটা পেপার দেয়। ঠিক আছে, এরকম জিনিসও বহন করা লাগে। তো আমি তো এখন, ও তো আমাকে বলতে পারে না যে তুমি ব্যাগটা নেও, হ্যাঁ, কারণ আমি তো গেছি দেখার জন্য। তো ওইখান থেকে যে আমরা যে 1 কিলোমিটার দূরে গেছি, ওইখান থেকে যে অর্ডারটা পড়ছে ওটা 4 কিলোমিটার দূরে হাইটা। আবার চারপাশের রাস্তাগুলো এরকম যে তখন তো মানে অনেক ঠান্ডা ছিল, মানে বরফ জমে এরকম বরফের স্তূপ যেখানে হাঁটা যায় না, মানে মেইন রাস্তার কিনার ধরে হাঁটতে হয়, ফুটপাথ ব্লক বরফের কারণে। আর রাশিয়ার গাড়ি ঘোড়া তো মেইন রোডে কিভাবে চলে এটা তো আপনারা জানেনই। তো একটা মানে একটু রিস্কের মধ্যে ছিলাম, তার মধ্যে আমাদের আবার তখন আমাদের কোনো গ্রিন কার্ড হয় নাই, কোনো কিছু হয় নাই, তখন জাস্ট দেখার জন্য গেছিলাম। তো এটা একটু মানে আতঙ্কে ছিলাম।
কিন্তু 2 কিলোমিটার যাওয়ার পরে আমার ফ্রেন্ডের অবস্থা খুব ভয়াবহ। ও আর পারতেছে না, আমি দেখতেছি ও আর পারতেছে না, হাঁপাই গেতেছে। পরে আমি মানবিকতার দিক থেকে বললাম যে দেওয়া আমি নিয়ে দিই। পরে আর বাকি 2 কিলোমিটার আমি নিয়ে দিছি। তবে একটা জিনিস হয়েছে, আমার এদের দুইজনকে আমার ফুড ডেলিভারি শেখাই দেওয়া লাগে নাই, ঠিক আছে। এদের শুধু অ্যাকাউন্টটা খুলে দিছি। এদের আর একটা ফ্রেন্ড যে মৃদুল, ও আগে আসছিল এদের থেকে 15-20 দিন আগে। তো ওর ডকুমেন্টেশন সবকিছু আগে আগে শেষ হয়েছে, ওরে ফুড ডেলিভারি খুলে দিছি। এই বেটা আমার জ্বালাই খাইছে। এই অর্ডার নিতে হয় কিভাবে ভাই, সব খুঁজবো কিভাবে, স্ক্রিন শেয়ারে সব কিছু দেখাই দিছি ভাই, কনফার্ম মারবো কিভাবে, সবকিছু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দিছি। এবং ওরে যে দেখাই দিছি, এদের মধ্যে কমিউনিকেশন ভালো ছিল, বন্ধুত্বের বন্ধনটা ভালো ছিল বিধায় আমার আর পরে কারোর দেখা দেওয়া লাগে নাই। ওর সাথে গিয়ে এরা শিখে ফেলছে জিনিসটা। তো এখন বর্তমানে কি জব করতেছো তুমি? এখন আমি ভাই তোমরা কি একই জব করো? একই আমি আর কাউসার একই জব করি। আমরা সবসময় যেখানে যা করতাম সবসময় একসাথে করতাম। তো কিচেন ফ্যাক্টরি, চিকেন ফ্যাক্টরি আছে, হ্যাঁ আমাদের এখান থেকে একটু দূরে। গাড়ি দিয়ে বাসে গেলে হয়তো 15-20-30 মিনিটের মতো সময় লাগে। তো ওখানে জব করতেছি। তো এইভাবে চলতেছে ক্লাসের পাশাপাশি পড়াশোনা। এইবারটা হচ্ছে কালকে থেকে আমার সময় দিতেছে, আগামী গত পরশু দিনেও কাজে ছিল, 16 ঘন্টা কাজ করছে, ঠিক আছে। কত ইনকাম করে ফিরছো? 16 ঘন্টা যেহেতু আমাদের কাউসার বললো যে 315 রুবেল করে দেয়, 16 ঘন্টা হিসাব করলে আমার 5000 রুবেলের মতো। 5000 রুবেলের মতো। তাই বলে আপনারা হ্যাঁ এটা ভাবেন না যে 5000 রুবেল তাহলে 5000 গুণ 3 1.5 লাখ রুবেল, বাংলা টাকা 2,20,30,000 টাকা। এই বোকার মতো ভাইবেন না, ঠিক আছে। ওরা স্টুডেন্ট, স্টাডি ভিসায় আসছে, ওয়ার্কার না যে একদম 30 দিন কাজ করবে। নরমালি কতদিন কাজ করতে পারো? নরমালি যদি ইজিলি করি কমফোর্টেবল ভাবে, দেখা যাচ্ছে যে মাসে তো 8 দিন সরকারি ছুটি, শনি রবি 2 দিন অফ। আর যদি 2 দিন গ্যাপ দিয়ে করি তাহলে মানে 14-15 দিন আর কি করা যায়। আর ওই যে 14-15 দিন আমি নরমালি ভিডিওতেও এটাই বলি যে 15-16 দিন একটা স্টুডেন্ট কাজ করতে পারে। আর ওই দিন তো ইনকাম করছে 5000 রুবেল, কারণ ওই দিন ডিউটি করছে 16 ঘন্টা। যদি 12 ঘন্টা করতে, নরমালি তো 12 ঘন্টা করে করো, 10-12 ঘন্টা করে তো করো, তখন কেমন আসে? ওই 3500-3400 এইটা গুণ করতে পারেন, 3500 গুণ 15 বা 16 দিয়ে গুণ করতে পারেন। এইটা হচ্ছে ওদের বেসিক। যেদিন বেশি করে ওই দিন বেশি হয়, যেদিন সুযোগ থাকে। দেখা যাচ্ছে শনি রবি ছুটি, ওরা যদি শুক্রবারটা ক্লাস অফ দেয়, যে ওই 2টা দিন বেশি করে, পরের দিন রবিবারে একটু ডিউটি কম করবে, কারণ আবার সকালে ক্লাস। ওই দিন দেখা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা করলো, কিন্তু ওই 2 দিন আবার যদি 13-14 ঘন্টা করে আসে, তো টাকা এমনি বেশি হয়ে যাবে। আসলে জিনিসটা এইভাবে হয়, এমন না যে একটা স্টুডেন্ট আসার পরে কাজ করতেছে অনেক বেশি, বিষয়টা এরকম না। আর মেন কথা হচ্ছে, আপনি আসতেছেন রাশিয়ায়, ঠিক আছে। আপনার স্বপ্ন যদি এরকম থাকে আপনি 1-1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনকাম করবো, তাহলে রাশিয়া আইসেন না, ঠিক আছে। আমরা কাউরে বলি না রাশিয়া আসো, যাদের স্বপ্ন 2 লাখ টাকা ইনকাম করা। হ্যাঁ, কেউ আপনারা বলবে না যে রাশিয়া এসে 2 লাখ টাকা ইনকাম করা যায়, ঠিক আছে। এটা স্টুডেন্ট অবস্থায় অবশ্যই পসিবল না, ঠিক আছে। ওই যে ইনকাম করছে 5000 রুবেল, ঠিক আছে, 16 ঘন্টা একদিন, এটা তো অস্বাভাবিক। 16 ঘন্টা কেউ কাজ করবেও না, 12 ঘন্টা করলেও দেখা যাচ্ছে 4000 রুবেল চলে আসবে। তো এইটাই যদি ওই স্টুডেন্ট না হয়ে যদি কোনো দিন আল্লাহ যদি চাই ডকুমেন্ট পাই, ওই সময় যদি এরকম জব করতে পারে, তখন ইনকাম হবে। তখন 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করা পসিবল। এমনও জব আছে যেগুলাতে স্যালারি বেশি পাওয়া যায়, যেমন আমি লাফকাতে করতাম, এখন তো ফরেনার ব্যান করে দিছে। আমার ওইখানেও 5-6 হাজার করে আমি ইনকাম করতে পারতাম শীতের মধ্যে। এমন জবও আছে, ঠিক আছে। কিন্তু যারা স্বপ্ন দেখেন যে যাওয়ার পরে অহরহ টাকা ইনকাম করবেন, বিষয়টা এরকম না, ঠিক আছে। আমাদের মেন্টালিটি হয়ে গেছে যে যাওয়ার পরে আমার মানে সবকিছু হয়ে যাবে খুব ইজি। বিষয়টা তো এরকম না, তাই না? ধৈর্য ধরা লাগবে আসার পরে। আর যারা ভাবতেছেন যে মানে এই পরিমাণ যাদের ইচ্ছা, ওই পরিমাণ যাদের এক্সপেকটেশন আছে যে এত স্যালারি,
ভাই আমরা বলবো যে আমরা রাশিয়ায় আছি, যেহেতু আমরা বলবো আপনারা রাশিয়ায় আসেন না। আপনাদের যদি বাজেট থাকে, ঠিক আছে, নিজে একটু পরিশ্রম করেন, করে আইএলটিএস একটা ভালো স্কোর নিয়ে আসেন, আরো ভালো ভালো দেশে যান, বুঝছেন? ভালো ভালো দেশে যান, ভালো স্যালারি পাবেন। রাশিয়ায় আসলে আপনার ওই মাইন্ডসেট নিয়ে আসতে হবে। আপনার কেমন টাকা ইনকাম, এদের মুখ থেকে শুনলেন, আরো মানুষের কাছ থেকে শোনেন। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা ভাই। এটা আমরা যা করছি আর কি, যা যা কিছু আপনার সাথে শেয়ার করতেছি, এটা আমাদের ডিরেক্ট, মানে আমরা এটা ফেস করছি আমরা। প্রথমে তো খুব ডিপ্রেশনে ছিলাম, প্রথমে আসার পরে তো কোথায় আসলাম, অনেক বাড়ির কথা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকিছু মনে পড়তো, মনে হতো যে না, অনেকে ওই স্টেজে ভেঙে পড়ে, অনেকে ওই অনেকে চলেও স্টেজেই যায়। চলে যায়, ঠিক আছে। ওরা গিয়েই বদনাম করে। দেখেন, এরা আসছে 1 বছর হয়েছে, 1 বছর হয় নাই এখনো হয় না। 1 বছর এখনো হয় নাই। ইতিমধ্যে ও যে ইনকাম করতেছে, ওই ইনকাম দিয়েই ওর স্টাডি কস্টিং চালাইতেছে, ফ্যামিলিতেও টাকা পাঠাইতেছে, কিছুটা সাপোর্ট দেই। প্লাস ও এখন বাইরে থাকতেছে। বাইরে থাকার একটা কস্টিং আছে, হোস্টেলে যেটা এক বছরে যেটা লাগে, বাইরে থাকলে 1 মাসে সেটা লাগে। সেটা লাগে। ও বাইরে থাকার মতো অবশ্যই ওর তো মাথায় গবর না যে বাইরে গেছে, ওর ইনকাম নাই এমনি বাইরে গেছে, বুঝে শুনেই বাইরে গেছে। 1 বছরে ওই পজিশনে চলে গেছে যে ফ্যামিলিতে টাকা পাঠানো বা নিজের লেখাপড়ার কস্টিং বহন করা, প্লাস বাইরে একটা বাসা নিয়ে সুন্দর মতো থাকতেছে। কাউসারও আমারে গতকাল থেকে ঠেলতেছে যে ভাই একটু কথা বলেন একটা বাসার ওনারের সাথে। ও বাসা নিবে, ও বাসা দেখছে সেন্টারের মধ্যে। দেখলাম যে এই শহরের আবার একটা জিনিস দেখলাম যে আমি যেখানে থাকি আমার বাসা ভাড়া যায় হচ্ছে 25,000 রুবল, ইউটিলিটি দিয়ে 29,000 পরে। এদের বেশ কয়েকটা বাসা দেখলাম যেগুলা 15,000-এর মধ্যে হয়ে যায়, 10 থেকে 15,000-এর মধ্যে। মোটামুটি এই শহরে ভালো। আবার এই জিনিসগুলা দেখলাম যে খুব ভালো, বাসা ভাড়াগুলা কম আছে। ও বাসা নিয়ে থাকবে, মাত্র 1টা বছর আসছে, পায়ের নিচে মাটি শক্ত হইতেও তো একটু সময় লাগবে নাকি? রাস্তাঘাট চেনা, ভাষা জানা, এই জিনিসগুলা একটু তো সময় লাগবে। এই যে 1 বছরের মধ্যে এরা বাসা নিয়ে থাকতেছে এখন। এরাও প্রথমে আসার পরে 2-3 মাস কিন্তু ওই জিনিসটাই মাথার মধ্যে ঘুরপাক খাইছে যে কোনে আসলাম, কেন বা স্টুডেন্ট ভিসায় আসলাম, আজ ওয়ার্কার ভিসায় আসলে আমার কালকে থেকে কাজ করতাম, ইনকাম হতো, এই সেই হাবি যাবে। ওয়ার্কার ভিসায় আসলে এই যে ঘোরাফেরা জীবনটা থাকতো না। কিন্তু ভাই আমি একটা কথা বলি, যে যে দেশে যাক, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আমি বলি স্টুডেন্ট বিষয়ে যাক। কারণ স্টুডেন্ট বিষয়ে একটু হেসেল আছে, মানে একটু মেইনটেইন টাইম মেইনটেইন আছে। টাইম মেইনটেইন করে তো করলাম, আমাদের হিসাব করে চলতে হবে, কিন্তু স্বাধীনতা। স্বাধীনতা আছে। স্বাধীনতা এখানে যারা রাশিয়াতে ওয়ার্কার আসে, তো বাংলাদেশে আসে না, আসার পর ওরা কি করে, 12 ঘন্টা করে কাজ ডিউটি থাকে প্রত্যেকদিন, 8টা থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি। তারপরে রুমে যাওয়ার পরে ওই খাওয়া দাওয়া, রান্না বাড়া করতে করতে, বাসায় একটু কথা বলতে বলতে রাত শেষ। পরের দিন সকালে উঠে আবার না না রাশিয়ার ওয়েদার দেখলো না, রাশিয়ার কোনো কিছু দেখলো সেটাই। কিচ্ছু না, খালি কোম্পানি দেখলো আর হোস্টেল দেখলো, আর হোস্টেলে কিছুই আর দেখতে কিচ্ছু না। পারলো না। সপ্তাহে একদিন বন্ধ, ওই একদিন ওর দাঁত ব্রাশ করতে করতে কাটাতে আমার 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 ভাই আসছে, বুঝছো না, আমার ফুফাতো ভাই আসছে। ও আসার পরে স্টোরি লাগাইছে, ওই দেখা যাচ্ছে যেদিন বের হইছে ওইটার স্টোরি লাগাইছে। ওর কমেন্ট বক্সে অনেকেই বলছে খুব মজায় আছো, হেন তেন, রাশিয়ান ফাশিয়ান অনেক কিছু বলছে। ও কইছে কি যে তুই পাসপোর্ট বানা, খুব মজায় আছি না, আসবি পাসপোর্ট বানা, তোরে মজা একটু দেখাই। সপ্তাহে 6 দিন কাজ 12 ঘন্টা করে, 6 দিন কাজ 12 ঘন্টা করে। ওই যে একদিন রুমে এসে কি করবে যে আগামীকালকে কাজ নাই, একটু ফোন টিপি, রাত 1টা বাজাই ফেলে ফোন টিপতে টিপতে পরে ঘুমের তো উঠবে সকাল 12টা 1টায়, শেষ দিন শেষ। ওয়ার্কার ভিসায় স্ট্রাগল আছে, স্ট্রাগল পিরিয়ডটা পার হয়ে গেলে শান্তিও আছে, ঠিক আছে। স্টুডেন্ট বিষয় যারা ধৈর্য ধরে থাকতে পারে একটা সময় গিয়ে ভালো কিছু করতে পারে, ঠিক আছে। তাহলে চলো আমরা ভিডিও বড় না করি, যেহেতু তোমাদের কাজের সম্পর্কে বলা হয়ে গেছে, স্যালারি সম্পর্কে বলা হয়ে গেছে, বর্তমান তোমাদের লাইফটা কিভাবে চলতেছে এই বিষয়ে টুকটাক বললাম, তাই না? তো তোমাদের কাছে আসলে রাশিয়াটা কেমন লাগতেছে? আমার কাছে সত্যি বলতে রাশিয়া নিয়ে আমার কোনো মানে আক্ষেপ অনুশোচনা নাই। কারণ আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য, আসছি পড়াশোনার পাশাপাশি কাজ করতেছি, মোটামুটি যাই হইতেছে
আলহামদুলিল্লাহ আমার কোনো এখানে থেকে আমার কোনো স্বপ্ন নাই যে আমি এখান থেকে অবৈধ অবস্থায় পাসপোর্ট টাসপোর্ট ফালাই দিয়া অবৈধভাবে যাবোই কেন, যাবোই কেন। সুযোগ সময় আসলে আমরা ইউরোপে যাব, সমস্যা হ্যাঁ, নাই, সেটাই অবৈধ পথে যাব কেন? সেটাই। আর মনে করেন যে আমি একটা জিনিস বলতে বলতে চাই যেটা সেটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যাই না কেন আমাদের আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য ধারণ করতে হবে, এটা মাস্ট। আর ভেঙে পড়া যাবে না। প্রথম যে কোনো যে দেশে যাই না কেন যদি আমরা ভেঙে পড়ি যে আমি কি করব না করব, হ্যাঁ হাই হুতাশে যদি করি তাহলে ওই ডিপ্রেশনে থাকতে হবে সারাদিন। হাই হুতাশ করতে করতে আমাদের জীবন মানে পার হয়ে যাবে। তো যে যেখানে যাক লিগ্যাল ভাবে থাইকা কোম্পানির কাজ করুক বা স্টুডেন্ট বিষয়ে আসুক, যে যেখানে যে মাধ্যমে আসতেছে ওইগুলো রুলস রেগুলেশন সবকিছু ঠিক রাখা, হ্যাঁ কাজ যেভাবে করতেছে ওগুলো যদি করতে মানে ওই সংস্কৃতি ওই ওয়েদার ওই মানে যে দেশের যে আর কি কালচার হুম। ওইটার সাথে মানায় নিয়ে মেনে নিতে পারলে জীবন সুন্দর। আমি এখন ওইটাই। এভাবে আছি ভাই। কালচার যদি কিছু তোমার তো জীবন সুন্দর এখন, হ্যাঁ, রঙিন জীবন। আমার ক্ষেত্রে বলা যায় হ্যাঁ আমি রাশিয়াতে এসে সন্তুষ্ট আপাতত। আর হচ্ছে আহ, কখনো আমার মা বলছে কখনো বেশি আশা করতে না, সবসময় কম আশা করবি তাহলে তুই যেটা পাবি সেটা তোর জন্য আরো বেশি ভালো হবে। তো আমি আমার মার কথার মতোই চলি যে হ্যাঁ ওখানে আমি আশা করছিলাম কম যা আছে ওটা দিয়ে চলবে, তো এখানে এসে আমি আরো বেশি পাইছি এখানে। কারণ হচ্ছে এখানে একটা স্টেটে বা আপনি একটা কান্ট্রিতে যে 6 মাসের আগে কাজ পাওয়াটা অনেক টাফ একটা ব্যাপার। তো আমরা দুজন এখানে কাজের 3-4 মাসের মধ্যে আমরা মোটামুটি ভালো পজিশনে চলে গেছি এবং কাজ চাইলে আগেও করতে পারতাম, করতে পারতাম, তাই না? কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকারক হতো, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আরো হুম। বাড়াইতো এবং হচ্ছে আমাদের সময়টাকে আরো নষ্ট করতো। কিন্তু এখন করতে পারতেছি, আমাদের সময়ও হচ্ছে, পড়ালেখা হচ্ছে এবং হচ্ছে আমাদের ব্যারিয়ার গুলো আর নাই কোনো। আর ভবিষ্যতের কথা চিন্তা করতে বললে হ্যাঁ রাশিয়া বর্তমানে যেভাবে ডেভেলপ করতেছে আর যে ওয়ারটা চলতেছে ওয়ারটা যদি থেমে যায় আই থিঙ্ক এটা ডেভেলপমেন্ট আরো বেশি উন্নত হবে এবং হচ্ছে রুবেলের রেটও ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা, রাশিয়াকে হচ্ছে অনেকেই ছোট করে দেখে, ঠিক আছে, অনেকেই ছোট করে দেখে। আমরা রাশিয়াকে বড় করতে চাই না, হুম, তাই না? আমরাও রাশিয়াকে বড় করতে চাই না। আমরা ইউরোপের ওই আহ, ভালো ভালো দেশের সাথে আমরাও তুলনা দিতে চাই না, কিন্তু আমরা এখানে খারাপ আছি বিষয়টা এরকম না। এরকম না, হ্যাঁ এখন যাদের এক্সপেকটেশন 2 লাখ টাকা স্যালারি, ওরা এসে তো বদনাম করবে। করবেই কেন যাও নাই ভাই আপনারা? কেন যান নাই ওই জায়গায় যেখানে 2 লাখ টাকা দেয়? যান, আইএলটিএস করেন, করবেন না একটুখানি পরিশ্রম, ঘোড়ার ডিম চাবেন না, আবার স্যালারি 2 লাখ টাকা? কেমনে ভাই, কেমনে? একটা জিনিস হচ্ছে যে রাশিয়া আমার মাতৃভূমি না, অবশ্যই ইউরোপ আমার মাতৃভূমি না। আমার যেখানে যেই দেশ যখন সুযোগ দিবে, হ্যাঁ যেই দেশ ভালো সেইখানে আমি। আমরা যেটা যে স্বপ্ন নিয়ে আমরা আসছি ওই স্বপ্ন আমাদের পূরণ হলেই হলো। হুম। হ্যাঁ এখানে যা রাশিয়াতে তো আমার সারা জীবন থাকতে হবে এরকম না। অবশ্যই না। বা আমি বলবো যে হ্যাঁ রাশিয়া ইউরোপের অনেক কান্ট্রি থেকে ভালো, ইউএসএ থেকে ভালো, আমি এরকম আমার বলার কোনো দরকার নাই। হুম। আমার ইচ্ছে হলো আমি যে স্বপ্ন নিয়ে আমার আল্লাহ যেখানে আছে আমাকে এই আমার যা উদ্দেশ্য ওইগুলো আমার হাসিল হলে গেছে। হুম। হ্যাঁ দিন শেষে আমি একটা ভালো মানে শান্তিতে ঘুমাতে পারলে গেছে। আমার এটা নিয়ে ওই কম্পিটিশন করা তর্ক করার কোনো দরকার না। আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন, কিন্তু আমরা যারা ওই 2 লাখ টাকা স্যালারির আশা করে এরকম মানুষরা আমরা আসতে নিষেধ করি, কি বলো? হ্যাঁ হুম? অবশ্যই অস্ট্রেলিয়ায় যাক যারা হ্যাঁ, যারা ক্লাস করবে, লেখাপড়ার পাশাপাশি চাবে যে আমি ফ্যামিলিতে একটা ব্যাকআপ দিব, আমার লেখাপড়া আমি নিজে করব। কারণ বাংলাদেশে থাকলে যদিও লেখাপড়া করতো, ওর ফ্যামিলি থেকে টাকা নেওয়া লাগতো। এই জায়গায় আসলে প্রত্যেকটা স্টুডেন্ট নিজে ইনকাম করে নিজে লেখাপড়া চালাইতেছে, ফ্যামিলিতে টাকা দিতেছে, নিজে ভালো মতো চলতেছে, ফিরতেছে, ঘুরতেছে, তাই না? সেটাই বাংলাদেশ থেকে 1000 গুণে ভালো আছে, এটা তাই না? বাংলাদেশ থেকে 1000 গুণে ভালো আছে, এটা সবাই মানবে যে বাংলাদেশ থেকে ভালো আছে। যারা ভাই বড় স্বপ্ন দেখতেছেন তাদের জন্য এই দেশ না, ঠিক আছে? যারা 2 লাখ টাকা স্যালারির আশা করতেছেন তারা যান, আপনারা ইউরোপের ভালো ভালো জায়গায় যান, সেটাই পরিশ্রম করেন, আইএলটিএস দেন, ভালো ভালো জায়গায় যান। এইখানে আসে কারা ভাই? এইখানে মূলত আসতেছে কারা দেখেন, যার কাছ থেকেই শুনি না কেন সে তার একটা না একটা গল্প আছেই। কেউ বলবে না যে রাশিয়াই আমার ফার্স্ট চয়েস ছিল, আমি রাশিয়াতে প্রথম অ্যাপ্লিকেশন করছি, কেউ এরকম নাই। সবাই ইউরোপ ট্রাই করে করেই যখন সময় টাকা
দোনোটাই নষ্ট করছে। আরও নাই, তখন রাশিয়ায় আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সস্তায় পাওয়া, মানে সহজে পাওয়া জিনিসটা সস্তা মনে হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ, রাশিয়ার ভিসাটা সহজে হইতেছে, অল্প টাকায় আসা যাইতেছে, তো যার কারণে সস্তা মনে হইতেছে। হ্যাঁ, অন্যান্য দেশ থেকে অনেক ভালো আছে। ইউরোপের নন সেনজেন যে দেশগুলাই যাইতেছে ওর থেকে অনেক ভালো আছে, ঠিক আছে, ওর থেকে অনেক ভালো আছে। হ্যাঁ, ওইখানে ভালো আছে কাদের জন্য? যাদের মেন্টালিটি খারাপ, বিকৃত মেন্টালিটি। হ্যাঁ, যাওয়ার পরে 2 দিন পরে বর্ডার ক্রস করবে, তাদের জন্য ভালো। ইললিগাল ইমিগ্রেন্ট আমরা না। বুকে হাত দিয়ে এইটুকু বলতে পারবো। এটা ভাই তাই না? আমার ভবিষ্যতে ইচ্ছা নাই যে আমি এখান থেকে মানে অবৈধ অবস্থায়, ওই ইলিগাল অবস্থায় আমি কোনো জায়গায় মুভ করি। ইলিগাল যে কোনো জিনিসই খারাপ, এটা না করাটাই উচিত। আর সবচেয়ে জিনিস হচ্ছে যে ভাই যদি বাসে ওঠার পর যদি কার্ড পাস না করি, আমার বুকের ভিতর জানি কেমন লাগে যে কার্ড পাস করি নাই, যদি একটা পুলিশে চেক করে, মানে আমি একটা নিজে অপমানিত হবো। কোন দেশের? বাংলাদেশের। এই বাংলাদেশের লোক এখানে এসে এরকম একটা আছে। আর একটা জিনিস, আপনারা যে দেশেই যান না কেন, দেশের মান সম্মানটা একটু বজায় রাখার চেষ্টা করবেন। এখন বর্তমানে রাশিয়ার যে অবস্থা, এই স্টেট ধরে ব্যান করতেছে, ওই স্টেট ধরে ব্যান করতেছে, 2 দিন পরে দেখা যাবে যে রাশিয়ান ফেডারেশন একবারে বলে দিছে বাংলাদেশ সাসপেন্ড, বাংলাদেশ ব্ল্যাক লিস্টেড। এটা আমরাই শুরু করছি, আমাদের কারণে এই বদনাম হইতেছে দেশের, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, যে যেই ক্যাটাগরির ভিসায় আসবেন ওই ক্যাটাগরির ভিসাকে সম্মান করবেন। আপনি ট্যুরিস্ট ভিসায় আসলে ট্যুর দিবেন, ভিসা থাকতে চলে যাবেন, ঠিক আছে? আপনি ওয়ার্ক ভিসায় আসলে কাজ করবেন, কোম্পানির রুলস মেনে চলবেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, ভার্সিটির নিয়ম অনুসারে চলবেন, ঠিক আছে? দেশের মান সম্মানটা বজায় রাখবেন, যেন আপনার পরবর্তী প্রজন্ম যখন আসবে তাদের ভিসা প্রসেসিং সহজ হয়। এমন না হয় যে আপনি আসলেন, আপনার পরের জন্য আর আসতে পারবেন আপনার কারণে। হ্যাঁ, এমন কিছু করেন না যে আপনার জন্য আপনার পরের জন্য আর আসতে পারতেছে না, ঠিক আছে? এমন কিছু করেন না, যেখানে যান বাংলাদেশটাকে মর্যাদাপূর্ণ রাখেন, সম্মানের জায়গায় রাখেন। হ্যাঁ, আমরা বলি যে ভাই সবাই ভালো ভালো দেশে যাওয়ার চেষ্টা করতেছে, যাক, ভালো থাকুক, তারা তো আমাদের ভাই ব্রাদার, তারা ভালো থাকুক। তারা যদি সবকিছু ঠিকঠাক রাখে, আমরাও ভবিষ্যতে যাইতে পারবো। আমরা এখানে ব্যাচেলর করতেছি, মাস্টার্সের জন্য যাইতে পারবো, বা ব্যাচেলর চলাকালীনই যদি আমরা এরকম সুযোগ পাই ভালো একটা দেশের, যদি যাওয়ার সুযোগ হয়, তা আমরা যাইতে পারবো, তাই না? অবশ্যই লিগ্যাল ভাবে যাইতে পারবো, ইললিগ্যাল ভাবে কোনো কিছু করার দরকার নাই। আর যাদের স্বপ্ন বড়, তাদের জন্য বরাবর একই কথা, আইএলটিএস দেন, ভালো দেশে যান। যারা অন্তত বেকার অবস্থা থেকে বের হইতে চাচ্ছেন, বাংলাদেশের নোংরা রাজনীতি, নোংরা পরিবেশ থেকে বের হইতে চাচ্ছেন, নোংরা সিস্টেম থেকে, তাদেরকে আমরা ওয়েলকাম করি, তারা আসো।